হ্যালো বন্ধুরা, বর্তমানে আমাদের মিল্কে দেখতে অনেকটা এমন লাগে, কিন্তু মজার বিষয় হলো আজ থেকে 20 বছর আগে আমাদের বাবা মায়ের কাছে এই মিল্কে দেখতে অন্যরকম ছিল। সেটা ছিল তারায় ভরা। অর্থাৎ আপনি এইখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে এখনকার মিল্কে আর আমাদের বাবা মায়ের কাছে যে মিল্কের দৃশ্য ছিল তার মধ্যে অনেকটা পার্থক্য আছে। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক বিষয় হলো, যদি এইভাবেই এই তারা হারিয়ে যাওয়ার হার চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মিল্কিওয়েকে কখনো দেখতেই পাবে না। অর্থাৎ তারা কেবল শুধুমাত্র পুরনো ছবিতেই মিল্কিওয়েকে দেখতে পাবে, বাস্তব জীবনে নয়। জার্নাল অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণার অনুসারে, যেখানে 2011 সালে আপনার অবস্থান থেকে 100টি তারা দেখা যেত, আজ সেখানে সেটা কমে মাত্র 34টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ রাতের যে কোনো সময় আপনি আপনার স্থান থেকে মাত্র 34টি তারাই দেখতে পাবেন। কিন্তু এটি শুধু তারা বা মিল্কিওয়েকে দেখার একটি বিষয় নয়, বরং এর বৃহত্তর ছবিটি আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যার দিকে ইঙ্গিত করছে। কারণ এটি কোথাও না কোথাও এই ইঙ্গিত করে যে অন্যান্য প্রজাতির ওপর মানুষের অস্তিত্বের প্রভাব কতটা বেশি, এবং যার কারণে আমরা আমাদের সমগ্র পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে একটি জুয়া খেলছি। আর কেন আমি এমনটা বলছি তা আপনি খুব দ্রুতই জানতে পারবেন। আসুন বন্ধুরা, এইখানে একটি আকর্ষণীয় প্যাটার্নের দিকে আমরা নজর দেই। বর্তমানে ভারতে মাত্র 7টি এমন জায়গা রয়েছে যেখান থেকে আমরা মিল্কিওয়েকে সরাসরি দেখতে পারি। কিন্তু ভারতে এখন যে পরিস্থিতি তা আমেরিকায় 1994 সালেই হয়ে গিয়েছিল। আসলে সেইখানকার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আপনি শুধুমাত্র এই কথাটি থেকেই তার অনুমান করতে পারবেন। একদিন যখন তারা রাতের আকাশে একটি ধূসর সাদা মেঘকে দেখতে পেয়েছিল, তখন সেখানকার লোকজন সেই মেঘকে দেখে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে তারা সাহায্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি পরিষেবা 911-এ কল করেছিল। 1994 সালের ঘটনা, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে ভোর 4:30-এ একটি ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে শহরের বিদ্যুৎ চলে গিয়েছিল। তখন পুরো শহর অন্ধকারে ডুবে গিয়েছিল, এবং তাই সেই আলোকে ঠিক করার জন্য যখন সেইখানকার লোকেরা তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল, তখন তাদের নজর আকাশের দিকে যায় এবং আকাশকে দেখে তারা অবাক হয়ে যায়। এর কারণ হচ্ছে, সাধারণত তারা শহর থেকে আকাশকে এমনভাবে দেখতে পায় না, কিন্তু সেই দিন কারেন্ট না থাকার কারণে তারা আকাশকে এমন পরিষ্কার দেখছিল। আর সে আকাশ এতটা পরিষ্কার থাকার কারণে তারা রাতের আকাশের তারা, গ্রহ এবং উপগ্রহ পর্যন্ত দেখতে পাচ্ছিল। এখন আকাশে তারা দেখা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন তারা আকাশে ধূসর সাদা মেঘ দেখতে পেল, তখন তারা মনে করল যে হয়তো এটি কোনো গ্রহাণু বা উল্কা যা সেখানে পড়তে চলেছে, এবং তাই নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা তৎক্ষণাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের জরুরি পরিষেবা 911-এ কল করে এবং তাদের কাছে সাহায্য চায়। কিন্তু যখন মার্কিন জরুরি পরিষেবা সেখানে পৌঁছায়, তখন তারা দেখে যে যাকে দেখে এই লোকেরা এত ভয় পেয়েছিল সেটি আসলে মিল্কিওয়ে গ্যালাক্সি। শুনতে এই ঘটনাটি বেশ মজার মনে হলো। এটি একটি বড় ধরনের সমস্যার দিকে ইঙ্গিত করছে। যারা এই ঘটনাটি সম্পর্কে রিপোর্ট করেছিল তারা কেউ শিশু ছিল না, বরং সবাই প্রাপ্তবয়স্ক ছিল। অর্থাৎ তাদের গড় বয়স ছিল প্রায় 30 বছর। কিন্তু তবুও তারা 30 বছরের বয়সে কখনো মিল্কিওয়েকে দেখেইনি। এখন স্বাভাবিকভাবেই মিল্কিওয়েকে জীবনে দেখেছেন কি দেখেননি তাতে কি আসে যায়। অনেকে হয়তো এটাও জানেন না যে মিল্কিওয়ে বাস্তবে দেখতে কেমন হয়। কিন্তু যদি এই একই জিনিস দক্ষিণ আফ্রিকার মতো কোনো জায়গায় ঘটে, তাহলে সেখানকার জীবনের উপরে একটি বড় প্রভাব পড়বে। কারণ আফ্রিকায় এমন কিছু পোকামাকড় আছে যাদের পুরো জীবন আকাশে মিল্কিওয়ে কতটা পরিষ্কার দেখা যাচ্ছে তার উপরে নির্ভর করে। হ্যাঁ, সত্যিই বলছি। উদাহরণস্বরূপ, দক্ষিণ আফ্রিকায় একটি পোকা আছে যার নাম ডং বিটেল। 2013 সালে জীববিজ্ঞানী ম্যারি ডেকি এবং তার দল এই পোকাটির ওপরে একটি বিশেষ গবেষণা পরিচালনা করছিলেন। তখনই তারা দেখেছিলেন যে এই বিটেলগুলো রাতে কোনো ল্যান্ডমার্ক বা রেফারেন্স ছাড়াই সবসময় একটি সোজা লাইনে চলে, এবং এই আচরণের কারণ সম্পর্কে ওই রিসার্চ টিমের কাছে কোনো তথ্যই ছিল না। তারা কিভাবে এমনটা করতে পারছে? কারণ রিসার্চ টিম জানতো যে ডাং বিটেলের মতো পোকার চোখে অনেক ছোট ছোট লেন্স আছে, কিন্তু এই গবেষণাটি এই বিষয়টির উপরে জোর দিচ্ছিল যে এই কারণে এই পোকাগুলো তারার মতো বিন্দুর মতো বস্তুর উপরে ফোকাস করতে পারবে না এবং সেগুলো খুবই আফসা দেখাবে। এর অর্থ হলো ডাং বিটেলগুলো
রাতের আকাশের তারার সাহায্যে নেভিগেশন করতে পারছে না। এখন প্রশ্ন ওঠে যে তাহলে তারা এই অন্ধকারে কিভাবে একটি সোজা লাইনে চলতে পারে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বিজ্ঞানীরা সেই বিটেলগুলোকে জোহানেসবার্গের প্ল্যানেটেরিয়ামে নিয়ে যান, অর্থাৎ এমন একটি জায়গা যেখানে তারা প্রজেক্টরের মাধ্যমে রাতের আকাশ কৃত্রিমভাবে তৈরি করতে পারে। এখানে তারা নিজের ইচ্ছামতো তারার আলোকে ম্যানিপুলেট করতে পারত, এটি জানার জন্য যে এই বিটেলগুলো কার সাহায্যে এতটা সোজা পথে হাঁটতে পারছে। এবং এইভাবেই একদিন তারার আলো ম্যানিপুলেট করতে করতে তারা তাদের আচরণ এবং মিল্কি গ্যালাক্সির মধ্যে একটি আকর্ষণীয় সম্পর্ক খুঁজে পান। সেই সম্পর্ক থেকে তারা অনুমান করেন যে এই বিটলগুলো আকাশের মিল্কির বাহুর লাইনকে অনুসরণ করে। এই কথাটি নিশ্চিত করার জন্য তারা তাদের প্ল্যানেটেরিয়ামে মিল্কির বাহুর দিককে কয়েকবার পরিবর্তনও করে দেখেন এবং তারা সঠিক ছিলেন। বিজ্ঞানী দেখতে পেলেন যে প্রতিবারই যখন বাহুর দিককে পরিবর্তন করা হতো তখন বিটেলগুলো সেটিকে অনুসরণ করে সোজা লাইনে হাঁটতে থাকত। আর এই কারণেই এটি অন্তত সম্ভব যে যদি পৃথিবী থেকে মিল্কি ওয়েকে আর দেখা না যায় তাহলে এই বিটেলগুলোর আচরণ পরিবর্তন হয়ে যাবে, যার কারণে তারা সময় মতো খাবার পাবে না এবং তাদের অস্তিত্বের ওপরও প্রশ্নচিহ্ন উঠবে। এবং বন্ধুরা, আপনি জানেন তো এখানে শুধু বিটেলের কথা হচ্ছে না, এমন আরও অনেক প্রাণী আছে যারা এমন আচরণগত বৈশিষ্ট্য দেখায় যা মিল্কি ওয়ে গ্যালাক্সির ওপরেই নির্ভরশীল। যেমন উদাহরণস্বরূপ ইন্ডিগো বান্টিং, যা একটি পাখি, সি টার্নাল, যা একটি সরীসৃপ। এদের বেঁচে থাকাও ঝুঁকির মধ্যে চলে আসবে। এখন যদি এই সমস্ত প্রাণী যারা কোনো না কোনোভাবে মিল্কি ওয়ে বা তারার আলোর ওপরে তাদের অস্তিত্বের জন্য নির্ভরশীল তারা বিলুপ্ত হয়ে যায়, তাহলে এর দ্বারা পুরো খাদ্য শৃঙ্খলা প্রভাবিত হতে পারে এবং কোথাও না কোথাও এই প্রভাব মানুষের উপরও পড়তে পারে এবং পুরো ইকোসিস্টেম ঝুঁকির মধ্যে চলে আসতে পারে। আর এই কারণেই বিজ্ঞানীরা মিল্কি ওয়ে এবং তারার অদৃশ্য হওয়ার কারণ জানতে চান। এবং বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত গবেষণা করার পর হাজার হাজার বিজ্ঞানী দ্বারা এটি সামনে এসেছে যে এই ঘটনার পেছনের কারণ হলো একটি খুবই বিশেষ ধরনের দূষণ, যা নিয়ে এর আগে কখনো কথা হয়নি, এবং সেই দূষণের নাম হলো আলো দূষণ। আসলে 2014 সালে ইতালির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ নাইট এনভায়রনমেন্টের প্রেসিডেন্ট পদার্থবিদ ফেবিও ফ্যালচি রাতের আকাশ নিয়ে বিস্তারিত গবেষণা করেছিলেন। এই গবেষণার সময় তিনি 35,000-এর বেশি গ্রাউন্ড টেলিস্কোপের পর্যবেক্ষণ তুলনা করে তাদের মধ্যে রাতের আকাশের মানের একটি স্কেল তৈরি করেছিলেন। এবং এর জন্য ফ্যালচি আকাশের সবথেকে সাধারণ গ্যালাক্সি যেমন অ্যান্ড্রোমেডা এবং ট্রায়াঙ্গুলাম আর সবথেকে উজ্জ্বল গ্রহ জুপিটারকে বিবেচনা করেন। আর সেই সাথে বিভিন্ন স্থানে এই সমস্ত বস্তু কতটা আবছা বা উজ্জ্বল দেখায় তাও গণনা করেন। তারপর তিনি এই গণনার ভিত্তিতে রাতের আকাশকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে এইভাবে বিশ্ব মানচিত্রকে প্লট করেন। এখন এই মানচিত্রে ঠিক কি দেখতে হবে তা আমি আপনাকে বলছি। তো দেখুন বন্ধুরা, যে এলাকাগুলো গাঢ় ধূসর তাদের রাতের আকাশের মান সবথেকে ভালো, অর্থাৎ এই স্থান থেকে আপনি শুধু আপনার চোখ দিয়েই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে দেখতে পাবেন। কিন্তু যখনই গাঢ় রং থেকে ধূসরের দিকে উজ্জ্বল শেডগুলোর দিকে বেড়ে অবশেষে সাদা হয়ে যায়, সেই অবস্থানগুলোতে রাতের আকাশের মান খারাপ হতে থাকে আর তারা দেখা বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি তাহলে রাজধানী দিল্লিতে রাতের আকাশের মান বেশ খারাপ, কিন্তু আশ্চর্যজনকভাবে যদি আমরা সেখান থেকে মাত্র 800 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রাজস্থানের মরুভূমিতে রাতের আকাশের মান দেখি তাহলে তার মান সবথেকে ভালো দেখা যাচ্ছে। এবং দেখুন, সেখানে শুধু দিল্লি নয় বরং সমস্ত উন্নত এবং জনবহুল শহর যেমন লন্ডনের অবস্থাও একই। এর অর্থ হলো যে যেখানে জনসংখ্যা এবং উন্নয়ন বেশি সেখানে রাতের আকাশের মান খারাপ, কারণ এই সমস্ত উন্নত দেশগুলোতেই আলোর ব্যবহার বেশি হয়। আমি জানি আপনি ভাবছেন যে আমরা যদি আমেরিকানদের মতো আলো বন্ধ করে দেই তাহলে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে পাবো। তাহলে এতে একটি সমস্যা আছে, কারণ আসলে সমস্যাটি হলো যে আমরা আলো বন্ধ করে দিলেও মিল্কি ওয়েকে দেখতে পাবো না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এর কারণ হলো যেখানে জনসংখ্যা বেশি সেখানে দূষণও বেশি, এবং দূষণের কারণে বাতাসে হালকা ধূলিকণাগুলো এইভাবে আলোকে বিক্ষিপ্ত করে এই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। অর্থাৎ সব মিলিয়ে আলো আর বায়ু দূষণের সম্মিলিত প্রভাবের কারণেই ধীরে ধীরে মিল্কি ওয়ে এবং কি বাকি সমস্ত তারা, বা সহজ কথায় আমাদের আসল রাতের আকাশ দেখা বন্ধ হয়ে যাচ্ছে।
কিন্তু এখন ধরে নিই যে আগামী 50 বছরে আমরা এই দূষণ নিয়ন্ত্রণ করে ফেলেছি, তাহলে কি আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিকে আর দেখতে পাবো না? ওয়েল বন্ধুরা, এইখানে আরো একটি প্যাটার্ন উঠে আসে যা এই পুরো ঘটনাটিকে প্রভাবিত করছে। এখন যদি সেই প্যাটার্ন চলতে থাকে তাহলে হ্যাঁ, ভবিষ্যতেও আমাদের জন্য মিল্কি ওয়েকে দেখা কঠিন হয়ে যাবে। আসলে আমেরিকান একাডেমি অফ অপথলমোলজির বিজ্ঞানীরা 2016 সালে একটি গবেষণা পরিচালনা করেছিলেন। এই গবেষণায় তারা বিভিন্ন চোখের রোগ সম্পর্কিত সমীক্ষা বিশ্লেষণ করে তাদের ভিত্তিতে একটি গ্রাফ প্লট করেছিলেন। এই গ্রাফের অনুযায়ী 2050 সাল পর্যন্ত বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মায়োপিয়াতে আক্রান্ত হবে। সহজ কথায় তাদের দূরের দৃষ্টি দুর্বল হয়ে যাবে এবং এমনটি হওয়ার কারণ হলো ইউকের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটির একজন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রুপার্ট বারের মতে মানুষের স্ক্রিন টাইম বাড়তে চলেছে, যার কারণে সরাসরি তাদের দৃষ্টিশক্তি আবছা হয়ে যাচ্ছে। এবং এটি বোঝা বেশ আকর্ষণীয়, কারণ এমনটি হওয়ার কারণ মানুষের চোখ যদি ক্যামেরার মতো হয়, যেখানে থাকা লেন্স দূরের জিনিস দেখার জন্য ফ্ল্যাট হয়ে যায় এবং পাশের জিনিস দেখার জন্য কার্ভ হয়ে যায়। এখন এই কনভার্সনে সাহায্য করে থাকে একটি হেয়ার লাইন সেলেরি মাসল। যখন এই সেলেরি মাসল সংকুচিত হয় তখন লেন্স কার্ভ হয়ে যায়, এবং যখন এর বিপরীত মাসল রিল্যাক্স হয়ে যায় তখন লেন্স ফ্ল্যাট হয়ে দূরের জিনিসের ক্লিয়ার একটি ইমেজকে তৈরি করতে পারে। এখন যদি অনেকটা সময় পর্যন্ত আপনি কাছের কোনো জিনিসকে দেখতে থাকেন তাহলেই সংকুচিত সিলিয়ারি এই পেশিগুলোতে চাপ পড়ে, যার ফলে এগুলো শিথিল হতে পারে না এবং ফলস্বরূপ লেন্সটি ধীরে ধীরে সেই পর্যায়ে লক হতে শুরু করে। অর্থাৎ সহজ কথায় জিনিসগুলো আমাদের আবছা দেখতে শুরু করে। আসলে সিঙ্গাপুরে এটি ইতিমধ্যেই ঘটেও গিয়েছে। আপনি হয়তো এটি জানেন না, কিন্তু বর্তমানে সিঙ্গাপুরে আক্ষরিক অর্থেই বিশ্বের মায়োপিয়া রাজধানী হয়ে উঠেছে, কারণ সেখানকার 80% মানুষ মায়োপিয়াতে আক্রান্ত। আর সবথেকে মজার বিষয় হলো সিঙ্গাপুর সেই দেশ যেখানে সবথেকে বেশি আলো দূষণ হচ্ছে। অর্থাৎ প্রবণতা অনুযায়ী সিঙ্গাপুরই প্রথম দেশ হবে যেখানে লোকেরা মিল্কি ওয়েকে আর কখনো দেখতে পারবে না। এবং সিঙ্গাপুর দেশের যে অবস্থা হচ্ছে ঠিক তেমনই যদি চোখের রোগ এবং আলো দূষণের সংখ্যা এইভাবেই বাড়তে থাকে তাহলে 21 শতকের শেষ পর্যন্ত অন্যান্য সমস্ত দেশ থেকেও মিল্কি ওয়েকে দেখা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এখন এটি ঠিক কখন ঘটবে তার সঠিক উত্তর আমাদের কাছে নেই, কারণ এটি শুধুমাত্র বর্তমান প্রবণতা বোঝার ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের করা একটি অনুমান। কিন্তু এক মিনিট থামুন, একটু ভাবুন যে মিল্কি ওয়ে কি আমাদের কাছে চিরকালের জন্য দৃশ্যমান থাকতে পারে? ওয়েল বন্ধুরা, যদি আমি কয়েক বিলিয়ন বছর পরের সময়ের কথা বলি তাহলে সহজ কথায় উত্তর হলো একেবারেই না। কারণ এত সময় পর পৃথিবীতে স্বাভাবিকভাবেই অনেক পরিবর্তন ঘটতে চলেছে। ভবিষ্যতে ক্রমাগত আগ্নেয়গিরির উৎপাতের কারণে আমাদের আকাশ ধোঁয়ার একটি মেঘের চাদরে ঢেকে যাবে। ফলস্বরূপ পৃথিবী থেকে মিল্কি ওয়েকে দেখা বন্ধ হয়ে যাবে। এছাড়াও মহাবিশ্বের প্রসারণের কারণেও এমন একটি সময় আসবে যখন সমস্ত তারা আমাদের থেকে দূরে চলে যাবে, আর সেই সাথে মিল্কি ওয়ের কেন্দ্র যা আমরা এখন দেখতে পাই। আকাশ মূলত অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিকভাবেই মিল্কি ওয়ে কোনো না কোনো এক সময় পৃথিবী থেকে দেখা বন্ধ হয়ে যাবে। ভিডিওর শুরুতে আমি যেমনটা বলেছিলাম, প্রধান সমস্যাটি হলো যে মানুষের কার্যকলাপের কারণে এই আপাতত দৃষ্টিতে ধীর এই প্রক্রিয়াটি আজ আমাদের চোখের সামনেই ঘটছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কতটা ইনফরমেটিভ লেগেছে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই সাথে এই ধরনের সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।